সমালোচনার মুখে কর্মী ছাঁটাইয়ের বক্তব্য থেকে সরে এলো বিজিএমইএ। বিকল্প কাজের আশ্বাস ব্যবসায়ীদের নজর রাখছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। করোনা সংকটে আর্থিক ঝুঁকিতে সমবায় প্রতিষ্ঠান। ঋণের টাকা আটকে যাওয়ায় বাড়ছে সঞ্চয় ভাঙার চাপ, বেকার হওয়ার আশঙ্কা, আয়কর প্রত্যাহার দাবি। ফুটপাতে দেদারসে বিক্রি হচ্ছে নকল সুরক্ষা সামগ্রী। করোনা দুর্যোগেও চট্টগ্রামে তৎপর ওষুধ সিন্ডিকেট। 10,000 টাকার অক্সিজেন সিলিন্ডার মিলছে 3 গুণ বেশি দামে। এবং শুধু উৎপাদন নয়, শতভাগ বোরো ধান ঘরে তোলার রেকর্ডও এবার সুনামগঞ্জবাসীর। মহামারীতেও শ্রমিক পাওয়ায় সম্ভব হয়েছে বলছেন কৃষক, মিলেছে ভালো দামও। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। শ্রমিক ছাঁটাই নয়, বরং কমে যেতে পারে পোশাক খাতের কর্মসংস্থান। 1 জুন থেকে শ্রমিক ছাঁটাই করতে পোশাক মালিকরা বাধ্য হবেন, এমন ঘোষণার পর নানা সমালোচনার মুখে সংগঠন প্রধানের বক্তব্য থেকে সরে এসে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, ছাঁটাইয়ের কোনো ঘোষণা সংগঠন থেকে দেয়া হয়নি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের যেন চাকরি হারাতে না হয় সেজন্য রপ্তানি বাজার নিয়ে কাজ করছেন তারা। দেখুন আমার করা রিপোর্ট। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। এভাবেই গেল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে বিজিএমইএর সভাপতির বক্তব্যে উঠে আসে শ্রমিক ছাঁটাইয়ের কথা। সরকার থেকে স্বল্প সুদের সহজ শর্তের ঋণ সুবিধা পাওয়ার পরও এমন বক্তব্যে শুরু হয় নানা সমালোচনা। এমনই প্রেক্ষাপটে সেদিনের বক্তব্যের সংশোধনী দিয়ে বার্তা পাঠায় সংগঠনটি। এতে বলা হয়, বিজিএমইএ সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি। সংগঠন হিসেবে এমন ঘোষণা দেওয়ার সুযোগ নেই, বরং শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সংকট মানলেও ব্যবসায়ীরা সম্ভাবনা দেখে কাজ করছেন বাজার ধরে রাখতে। আগামী মাসের মাঝামাঝি পুরোটা বোঝা যাবে সংকট কতটা গভীর হচ্ছে নাকি উকি দিচ্ছে সম্ভাবনা। এ সময়ের মধ্যে কোনো শ্রমিক চাকরি হারালে সক্ষম অন্য কারখানায় কর্মের সুযোগ পাবে বলে মনে করে মালিকপক্ষ। ওয়ার্কার গুলাকে তো আমরাই স্কিল বানাইছি, এখন একে আমি কেন হারাইতে চাবো? আমি তো হারাইতে চাই না। স্কিল দেয়ার, বাট এট দ্য সেম টাইম সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সিচুয়েশনে কিছু ফ্যাক্টরি হয়তো বা দেখা যাবে যে সে ভালো করতেছে, সে আবার নতুন এক্সপ্যানশনেও যাচ্ছে। মিডল অফ জুলাইতে গিয়ে আমাদের ইউরোপিয়ান কাস্টমারদের অর্ডার পুরো প্লেস হয়ে গেলে তখন আমরা আসলে বুঝবো যে কে কতটুকু আগে আছে। এখান থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই, তাহলে ব্যবসায়ীদের যে 1,00,000 কোটি টাকার উপরে যে প্যাকেজ ঘোষণা করছে, এই সুষ্ঠু বাস্তবায়ন দরকার। শ্রমিক তো লাগবেই, কাজ না করে ওই ফ্যাক্টরিতে কাজ করবে। কর্মসংস্থান ও রপ্তানি বাজার হারানো নিয়ে যতটা আশঙ্কার কথা বলা হচ্ছে, বিষয়টিকে সেভাবে দেখছেন না সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সংকট গভীর হলে তা মোকাবিলা করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে আশ্বাস তার। আমাকে তো মনে করি সিরিয়াস কিন্তু সমস্যা হবে না। গার্মেন্ট আছে, তার সাথে যে এখন পিপিই তে যাচ্ছে, তো পিপির জন্য তো তাকে নতুন করে লোকজন নিতে হবে। শ্রমিকদের যেন সমস্যা না হয় সেটার ব্যাপারে যা যা করার দরকার সেটা ইনশাআল্লাহ আমরা করব। রপ্তানি বাড়ানো ও বৈচিত্র্যময় পণ্য প্রস্তুত করে সক্ষমতার সবটুকু কাজে লাগাতে শিল্প মালিকদের কৌশলী হওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে চরম আর্থিক ঝুঁকিতে দেশের 2.25 লাখ সমবায় প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ঋণের টাকা আটকে থাকায় চাপ বাড়ছে সঞ্চয় ভাঙানোর ওপর। বেকার হয়ে পড়ার আশঙ্কায় 9 লাখ কর্মকর্তা কর্মচারী। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আয়ের উপর আরোপিত 15% কর প্রত্যাহারের দাবি উদ্যোক্তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা ছুটিতে প্রায় বন্ধ ছিল সমবায় প্রতিষ্ঠানের নিয়মিত ঋণ আদায় ও সঞ্চয় কার্যক্রম। আর এতেই অনিশ্চিত হয়ে পড়েছে মাঠ পর্যায়ে ঋণ হিসেবে বিতরণ করা সাধারণ সঞ্চয়ের প্রায় 3,000 কোটি টাকা আদায়। ছুটি শেষে কর্মচঞ্চল পুরো দেশ, কিন্তু স্বাভাবিক সময়ের মতো গতি নেই সমবায় প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে। পরোক্ষ বেকারত্বের আশঙ্কায় এ খাতের সঙ্গে সরাসরি জড়িত 9 লাখের বেশি জনবল। সংকট মোকাবেলায় এনজিওগুলোর আদলে ঋণ প্রদানের সঙ্গে নিজস্ব অর্থায়নে পরিচালিত সমবায় প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর থেকে সব ধরনের কর প্রত্যাহারের দাবি উদ্যোক্তাদের। এই করোনা পরিস্থিতির কারণে আমাদের সদস্যদের অনেকেরই আসলে চাকরি চলে গিয়েছে,
যার ফলে তারা আসলে ঋণ পরিশোধ করতে পারছে না। আমাদের সমিতিগুলোতে ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে যদি সমস্যা দেখা যায়, যদি আউটফ্লো বেশি হয় ইনফ্লো কমে যায়, তাহলে আমাদের লিকুইডিটি ক্রাইসিস হবে। 2015 সাল থেকে সমবায় প্রতিষ্ঠানের নেট মুনাফার উপরে যে 15% কর ধার্য করা হয়েছে, সেটি এবছরের বাজেটে আমাদের অব্যাহতি দিয়ে সমবায়গুলো প্রতিষ্ঠানের সদস্যদের স্বাভাবিক মুনাফা পাওয়ার সুযোগ আপনি করে দিবেন। মিল্ক ভিটার মতো সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত সমবায় প্রতিষ্ঠানগুলো যে কোনো মূল্যে সার্বক্ষণিক চালু রাখার আহ্বান অর্থনীতিবিদদের। উৎপাদিত পণ্যের পুরো সাপ্লাই চেইনকে সচল করাটা এখন খুবই প্রয়োজন। সমবায় খাত কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা র্যাপিড অ্যাসেসমেন্ট করা যেতে পারে। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সমবায় খাত কিভাবে সুবিধা নিতে পারে তার একটা গাইডলাইন প্রয়োজন। দেশে সরাসরি ঋণ কার্যক্রমের সঙ্গে জড়িত 1,74,000 সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রায় 1,10,00,000। এসব সমিতির সঞ্চয়ী আমানতের পরিমাণ 13,000 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শুধু ধান উৎপাদনেই রেকর্ড নয়, সুনামগঞ্জের হাওর সহ পুরো জেলার শতভাগ বোরো ধান ঘরে তোলার ইতিহাস এবারই প্রথম। করোনার মহামারীর মাঝেও শ্রমিক যোগান পাওয়ায় অনেক অসম্ভবও সম্ভব হয়েছে। ধানের বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এবার বড় মৌসুমে সুনামগঞ্জের হাওরবাসীর গোলা ভরেছে ধানে। প্রতি বছর হাওরবাসী বড় মৌসুমের ধান বুনে বানের হুমকিতে মৌসুম শেষ করে। কোনো বছর পানিতে সম্পূর্ণ ধান তলিয়ে যায়, আবার কোনো বছর আংশিক। তার সাথে এবার যোগ হয়েছে করোনা। আগাম ঢলের পানি আর করোনায় শ্রমিক সংকট নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন হাওরবাসী। তবে সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এবারই প্রথম শতভাগ ধান ঘরে তুলেছে কৃষকেরা। শ্রমিক কম গেছে, ধান উড়ানি লাগছে না, অত সহজে পরিষ্কার করে ধানটা আসতে পারছি। সকল স্তরের জনগণকে নিয়ে হাওড়ে ধান কাটার আমরা একটি গণজাগরণ সৃষ্টি করেছিলাম এবং এর ফলে কৃষক নির্ধারিত সময়ের অনেক আগে তাদের পাকা ধান ঘরে তুলতে সক্ষম হয়েছে। ধানের বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষকেরা। ধানের দামটাও ভালো, ধানের কালার ভালো, প্লাস ফলনও ভালো হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ সবাই কৃষিকাজের গুরুত্ব দেওয়া করবে। মিল মালিকেরা বলছেন এবার ধানের সর্বোচ্চ দাম পাচ্ছেন কৃষকেরা। বিয়ার 28 যেটা ভালো ধান, এটা 950 টাকা বাজার, আর বিয়ার 29 যেটা, এটা 900 টাকা, আর যেটা মোটা ধানটা বর্তমানে 850 টাকা বাজার আছে। এবার বড় মৌসুমে জেলায় 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকের ঘরে ঘরে এভাবে ধানের স্তূপ করে রাখা হয়েছে। এবার 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এ জেলায়, তাই দামও পেয়েছে তারা উপযুক্ত। প্রত্যেকের ঘরে ঘরে এখন চলছে খুশির বন্যা। সুনামগঞ্জের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ফুটপাতের মনোহারীর যে দোকানে আগে হরেক পণ্য বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হচ্ছে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার সহ স্পর্শকাতর স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী। কিন্তু বাস্তবতা হলো দেদারসে কেনাবেচা হওয়া পণ্যগুলোর নেই কোনো অনুমোদন সনদ, বেশিরভাগই ভুয়া ও ভেজাল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাকের ডগায় প্রতিদিন এসব পণ্যের পাইকারি আড়ত বসে রাজধানীর মিটফোর্ড ওষুধ মার্কেটে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। এক অন্য জগৎ। কোভিড-19 করোনার কারণে সমগ্র পৃথিবী যখন ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রীর সংকটে, তখন এই মিটফোর্ডে সব পাওয়া যায়। গায়ে পরার নিরাপত্তা গাউন, রং বেরঙের স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস কিংবা দুর্লভ N95 মাস্ক। কি নেই এখানে? কিন্তু এর কতটা বৈধ? সরেজমিনে দেখা যায় সড়কের দুধারে প্রতিটি হকারের কাছেই আছে বেনামি মাস্ক ও হ্যান্ড গ্লাভস। পাইকারি দামে কিনে নিচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারাও। কিন্তু খবর আছে এখানে চিকিৎসা কর্মীদের সুরক্ষায় ব্যবহৃত নকল KN95 কিংবা N95 মাস্কও পাওয়া যায়। N95 পাওয়া যায়, একদিন সময় দিতে পারবেন, কিন্তু আসলটা দিতে পারবেন? এটাই তো অরিজিনাল সার্টিফিকেট সহকারে দিতে পারবেন। তো সেটা কই আপনার? সেটা আমার কাছে আছে, এটা ঘুরমু আমি। এগুলো কি এক নম্বর? না না। KN95 কত? এটা 900 টাকা, এটা 1000 টাকা। নকল সিল লোগো লাগিয়ে বোতল বোতল স্যানিটাইজার নিয়ে বিক্রির অপেক্ষায় হকারেরা। কেউ আবার কোনো রকম সিলি লাগানোর প্রয়োজন মনে করেননি। স্যাভলনকে লেখা হয়েছিল সেভিনল। বানানে ভুল করলে তো সেটা শোধরানোর দায়িত্ব আমাদের না। কোন জায়গা থেকে আনেন?
কামরাঙ্গীরচরের থেকে। এগুলো কি 1 নম্বর? হ্যাঁ 1 নম্বর, প্যারাশুট কাপড়ের 1 নম্বর বিক্রি। তবে অনুসন্ধানকালে বিপত্তি বাধে হঠাৎই। ওপর মহলের নির্দেশের পরই ব্যাঘাত ঘটে বিকিকিনিতে জমে ওঠা এই হাটে। হুড়মুড় করে পণ্য সামগ্রী সরাতে শুরু করেন বিক্রেতারা। কর্তৃপক্ষের নির্দেশ আছে 2 নম্বর কোনো জিনিস থাকবে না। ওষুধ প্রশাসন বলছে স্যানিটাইজার থেকে নিরাপত্তা গাউন, যে কোনো ধরনের পিপিই আমদানি ও বাজারজাতে অনুমতি লাগবে। অনুমোদন ছাড়া যদি এই ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় এবং সেটা যদি মানুষ কিনতে থাকে তাহলে সেটার মাধ্যমে মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। যত কঠোর আমাদের হওয়া দরকার আমরা তত কঠোর হব এই ব্যাপারে। সংক্রমণ প্রতিরক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে জীবাণুনাশক চেম্বারগুলো ব্যবহৃত হচ্ছে তাও স্বাস্থ্যসম্মত নয় বলছেন চিকিৎসকেরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার সঙ্গে সঙ্গে চরম নৈরাজ্য চলছে ওষুধ বিক্রিতে। কৃত্রিম সংকট দেখে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে 5 থেকে 10 গুণ পর্যন্ত। 10,000 টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে 30,000 টাকায়। এ অবস্থায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেট চিহ্নিতের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর পরিকল্পনা করছে সিএমপি। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হাসপাতালে আমার ওয়াইফকে ভর্তি করাইছি। এখন তারা বলতেছে যে এই অক্সিজেনটা না হলে তার শ্বাসকষ্টটা আমরা এখানে রহিত করতে পারবো না, আপনি রোগী নিয়ে যান। শ্বাসকষ্টের রোগী স্ত্রীকে হাসপাতালে রেখে অক্সিজেন সিলিন্ডারের খোঁজে দোকানের পর দোকান ঘুরছেন স্বামী। তার মতো অবস্থা নগরবাসীর অনেকেরই। পাইকারি মার্কেটগুলো ঘুরে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ, আবার পাওয়া গেল দাম আকাশ ছোঁয়া। স্প্রের ওষুধ যেটা 172 টাকা কিনতাম সেটা 178 টাকা করে হয়ে গেছে। স্যাভলন এখন 110 টাকা করে, 105 টাকা করে। করোনা রোগীদের জন্য ব্যবহৃত ওষুধ নিয়ে মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে বের হয়ে এসেছে আটকে ওঠার মতো তথ্য। 12,000 টাকার অক্সিজেন সিলিন্ডার 30,000 টাকার বেশি, সে সাথে 20 টাকার ডক্সিকেপ 55 টাকা, 750 টাকার আইভেরা ট্যাবলেট 2400 টাকা, 50 টাকার এসকোবো ট্যাবলেট 800 টাকা, 25 টাকার জিঙ্ক 50 টাকা, 20 টাকা সিবিট 50 টাকা, 480 টাকার মোনাস ট্যাবলেট 1050 টাকায় বিক্রি হচ্ছে। অক্সিজেনের তো এখন খুবই দুষ্প্রাপ্য। একটা ওষুধ প্রশাসন আছে সরকারের, এই প্রশাসনের অনুমোদন ছাড়া ওষুধের দাম বাড়ানো যায় না, কিন্তু এখানে কোনো লাগাম নেই। অভিযোগ উঠেছে কোনো রকম তদারকি না থাকায় পাইকারি ওষুধ ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়েছে। তবে ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করছেন। যারা ওষুধগুলো সাপ্লাই দেয় এরা নাকি বিভিন্নভাবে তাদেরকে ওষুধগুলো দিচ্ছে না, সেজন্য সংকটের কারণ বলে তারা বারবার আমাদেরকে বলছে। বিভিন্ন বাজার থেকে আনছে, 1 হাত 2 হাত ঘুরে ঘুরে আসার কারণেই কিন্তু বাজারটা উদ্যোগামী। এদিকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেট সদস্যদের চিহ্নিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিএমপির এই কর্মকর্তা। এটির ব্যাপারে আমরা পুরোপুরি জিরো টলারেন্স। আমরা এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই ধরনের কোনো কার্যকলাপ আমরা পেলে তৎক্ষণাৎ আইনের কঠোর প্রয়োগ করব। চট্টগ্রামে বর্তমানে প্রায় 3700 করোনা রোগী রয়েছেন। সে সাথে শ্বাসকষ্টের পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েক হাজার মানুষ। চলছে ওষুধ সিন্ডিকেটের দাপট। এই সিন্ডিকেট যত দ্রুত ভাঙা যাবে না ততই বিপর্যয় নেমে আসবে স্বাস্থ্য খাতে, এমনটি বলছেন বিশ্লেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা অনিয়মের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে নগরীর চেরাগি পাহাড় মোড় এলাকায় আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সবুজ। আসলে বন্দরনগরী চট্টগ্রামের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি অবস্থান করছে। আপনারা জানেন এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা 3,800 পেরিয়ে গেছে, কিন্তু শয্যার সংখ্যা হচ্ছে 330 এবং আইসিইউ বেড রয়েছে মাত্র 10টি। আর এর ফলে একটা চরম নৈরাজ্যকর অবস্থার মধ্য দিয়ে চলছে চট্টগ্রামের বাসিন্দারা এবং চরম আতঙ্কের মধ্য দিয়ে চলছে। একদিকে চট্টগ্রামে করোনা ভাইরাস সংক্রমণে হটস্পটে পরিণত হয়েছে, অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা নেই বললে চলে। যে ডেডিকেটেড হাসপাতালগুলো করা হয়েছিল সেখানে রয়ে গেছে নানা সমস্যা। সেই সমস্যার থেকে উত্তরণের পথ খুঁজতে চট্টগ্রামের বিভিন্ন নাগরিক সমাজ গত কয়েকদিন ধরে নানা ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে আজকে জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন তারা মানববন্ধন কর্মসূচিটি পালন করছে। সে মানববন্ধন কর্মী তারা দাবি জানাচ্ছে যেসব হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছিল সেগুলো যেন অবিলম্বে খুলে দেওয়া হয়। এবং আপনি জানেন চট্টগ্রামে কিন্তু 30টির বেশি প্রাইভেট ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকগুলিও কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে। সেই বন্ধ ক্লিনিকগুলি অবশ্যই খুলে দিতে দাবি জানানো হচ্ছে এবং তারা দাবি করছে চট্টগ্রামে যেন অনতিবিলম্বে
অবিলম্বে 200 শয্যার আইসিইউ শয্যা ব্যবস্থা করতে হবে এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করতে। আপনি জানেন চট্টগ্রামে কিন্তু যে সম্মিলিত যে অক্সিজেন যে কারখানা সেটির অবস্থান চট্টগ্রামে, আর সেই চট্টগ্রামে এখন অক্সিজেন সংকটে ভুগছে। আপনার একটি 10,000 টাকা দামের অক্সিজেনের দাম রাখা হচ্ছে 30,000 টাকা। আসলে একটু স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে চট্টগ্রামে। এখন কোনো চিকিৎসা ব্যবস্থা নেই বললে চলে এবং ক্লিনিকগুলি সবগুলি বন্ধ এবং সরকারি যে হাসপাতালগুলি রয়েছে সেখানে এখন জায়গা দেওয়া যাচ্ছে না। আপনি জানেন চট্টগ্রামে যেহেতু করোনা রোগীর সংখ্যা 3,800 পেরিয়ে গেছে এবং একই সাথে তারা রোগী সংখ্যা শয্যা সংখ্যা মাত্র 330টি এবং আইসিইউ সংকট, এবং শুধু করোনার সংখ্যা নয়, করোনার উপসর্গ নিয়ে হাজার হাজার মানুষ এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। তারা অক্সিজেন সংকটে ভুগছে, আইসিইউ সংকটে ভুগছে এবং তারা কোনো রকম স্বাস্থ্যসেবা পাচ্ছে না, চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে এই চট্টগ্রামের জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন। তারা এই মানববন্ধন থেকে তারা নানা ধরনের দাবি তুলে ধরেছে। সে দাবির মধ্যে হচ্ছে যে ক্লিনিকগুলি এখন বন্ধ রয়েছে সেই ক্লিনিকগুলো অবশ্যই চালু করতে হবে এবং যে বেসরকারি যে ক্লিনিকগুলি আছে সেগুলিকে অধিগ্রহণ করে যারা করোনা রোগী রয়েছে তাদেরকে বরাদ্দ দিতে বলা হচ্ছে এবং যে ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে ইউএসটিসি, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল, ইম্পেরিয়াল হাসপাতাল, রেডিয়া হাসপাতাল, সেগুলো জনসাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে এই মানববন্ধন থেকে। তো সবুজ এখন পর্যন্ত আমার কাছে ছিল করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চট্টগ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সেটি পুনর্গঠনের দাবিতে এবং স্বাস্থ্যসেবা সুরক্ষা নিশ্চিতের দাবিতে মানববন্ধন চলছে তার সর্বশেষ। দিনাজপুরে জমজমাট লিচুর বাজার, ভালো দাম পাচ্ছেন বাগান মালিক, লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। করোনা পরিস্থিতির কারণে জেলা প্রশাসন প্রধান ফলের বাজার স্থানান্তরিত করেছে বড় মাঠে। পাইকার আর ব্যাপারীরা লিচু কিনে ট্রাকে করে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি আর বেদানা লিচুর জমজমাট কেনাবেচা চলছে। পর্যায়ক্রমে কাঁঠালি, হাড়িয়া, চায়না বাজারে আসবে। ভালো দাম পাওয়ায় বাগান মালিক, কৃষক ও ব্যবসায়ীরা খুশি। শ্রমিকরাও সন্তুষ্ট কাজের সন্ধান পেয়ে। পাইকার আর ব্যাপারীরা লিচু কিনে ট্রাকে করে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ এইভাবে আমাদের এই সিজনটা গাড়ি খোলা থাকলে লিচুর দাম আমরা পাবো। করোনার কারণে আমরা খুব কষ্ট ছিল, লিচুর আরো হওয়ার পরে কাজটা চলছে ভালোভাবে চলছে। এবার লিচু কেনা বেচায় লাভ হচ্ছে বলে জানালেন পাইকার ও আড়তদাররা। বাগানিরাও লাভবান, আমরাও লাভবান। স্বাস্থ্যবিধি মেনে আমরা আড়তদারি ভালোভাবে করতে পারতেছি। কৃষি বিভাগ জানায় বিভিন্ন জেলা থেকে আগত লিচু বাজারে পাইকার ও ব্যাপারীদের জন্য সব রকম ব্যবস্থা রাখা সহ মনিটরিং করা হচ্ছে। বাইরের যারা ক্রেতা আছে তারা সবাই আসছে, তাদের সাথে আমাদের এখানে থাকা, খাওয়া এবং সব ধরনের ব্যবস্থা কিন্তু আমরা করেছি। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই বড় মাঠে লিচুর বাজার স্থানান্তরের কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এখান থেকে কিনে যেতে মানুষ আবার খুচরো কিনতে পারে, সেই খুচরোরও ব্যবস্থা করা হয়, খুচরা দোকানেরও ব্যবস্থা করা হয়েছে, কুরিয়ার সার্ভিসেরও এখানে ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ওয়ান স্টপ সার্ভিস যেটা বুঝায় সেই ব্যবস্থাগুলো এখানে রাখা হয়েছে। জেলার 6,500 হেক্টর জমির বাগানে লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা এবার 50,000 মেট্রিক টন, আর লিচু বাজারে লেনদেনের পরিমাণ হতে পারে প্রায় 800 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। রাজশাহী ও নওগাঁর বাজারে উঠেছে বেশ কয়েক জাতের আম। আমের সরবরাহ কম হয় দাম বেশি বলে জানান ক্রেতারা। সকাল থেকে রাজশাহীর বানেশ্বর বাজারে লকনা, গুটি, খিরসাপাত, হিমসাগর, ল্যাংড়া জাতের আম বাজারে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা আম কিনতে দেখা যায়। বিক্রেতারা বলছেন ঝড়ের কারণে আম পড়ে যাওয়ায় উৎপাদন স্বল্পতায় আমের দাম কিছুটা বেশি। এদিকে নওগাঁর আড়তগুলোতে ল্যাংড়া, খিরসাপাত সহ বিভিন্ন জাতের আমের সরবরাহ বেড়েছে। গোপালভোগ প্রতি মন বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়, খিরসাপাত 2100 থেকে 2200 টাকা, ল্যাংড়া 1300 থেকে 1400, আর স্থানীয় গুটি জাতের আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। করোনার কারণে ব্যাপারী কম আসায় আম বিক্রি নিয়ে শঙ্কায় বিক্রেতারা। রাজশাহী ও নওগাঁয় জমে উঠেছে আমের বাজার। পাওয়া যাচ্ছে হিমসাগর, গোপালভোগ সহ নানা জাতের আম। সে খবর জানাতে রাজশাহীর বানেশ্বরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি ও নওগাঁর সাপাহারে আছেন এমআর রকি। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে। আম উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত রাজশাহী, এবার শুরু থেকে আমের মুকুল যেমন কিছুটা কম ছিল, পরবর্তীতে বেশ কয়েক দফা ঝড়ের কারণেও বেশ কিছু আম কিন্তু ঝরে পড়ে গেছে। এ কারণে এবার আমের উৎপাদন এমনিতেই রাজশাহী অঞ্চলে কম।
তার উপর এখন যে আমগুলো বাজারে উঠতে শুরু করেছে, বিক্রেতারা নানা অজুহাত দেখিয়ে এই দাম এখন বেশি চাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহীর বানেশ্বর হাটের যে চিত্র, সেটি মূলত আশেপাশের যে বাগানগুলো আছে সেই বাগানগুলো থেকে আম ভেঙে মূলত বানেশ্বর হাটে এই আমগুলো তোলা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এসে এখান থেকে আম কিনে নিয়ে বিভিন্ন জেলায় নিয়ে যায় সেইগুলো আম বিক্রি করেন। বর্তমানে রাজশাহীর বাজারে মিলছে গুটি আম, যে গুটি আমটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকার মধ্যে। এছাড়া লকনাম সেটি বিক্রি হচ্ছে 800 থেকে 1000-এর মধ্যে। এছাড়া ল্যাংড়া আম সেটিও কিন্তু বাজারে উঠছে বর্তমানে। ল্যাংড়া আমটি আমরা বিক্রি হতে দেখতে পাচ্ছি 1700-1800 টাকা দরে, ভালো জাতের ল্যাংড়া আমটি। এছাড়াও অল্প কিছু গোপালভোগ আম আমরা বাজারে দেখতে পাচ্ছি, যে গোপালভোগ কিন্তু এক সপ্তাহের মধ্যে বাজার থেকে অনেকটা শেষের দিকে চলে এসেছে, যেই কারণে গোপালভোগ আমের দাম কিন্তু বেশ চড়া, এমনটাই আসলে বিক্রেতারা বলছেন। এখন যে গোপালভোগটা বিক্রি হচ্ছে 2600-2500 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মন। এবং আমরা হিমসাগর নামের যে আমটি আমরা দেখছি সেটিও কিন্তু বাজারে এখন উঠছে, পাওয়া যাচ্ছে। সেই হিমসাগর আমটি কিন্তু মান ভেদে এবং আকার ভেদে সেটি 1800 থেকে 2200, কোনো ক্ষেত্রে 2300 টাকা পর্যন্ত সেটি বিক্রি হতে আমরা দেখেছি। আমরা বাগান মালিক এবং বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এবার আসলে বেশ কয়েক দফা ঝড়ের কারণে এবার এমনিতে আমের উৎপাদন কম হয়েছে, যে কারণে বাজারে কিছুটা দাম চড়া। এই অবস্থায় ক্রেতারা আম কিনতে এসে কিন্তু হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে শুরুর দিকে আমের দাম কিছুটা কম থাকলেও যত দিন যাচ্ছে আমের ঘাটতি দেখানোর অজুহাত দেখিয়ে কিন্তু বেশি দাম চাওয়া হচ্ছে। হ্যাঁ, তো এরকম একটি অবস্থা আসলে রাজশাহীর বাজারে বিরাজ করছে এবং করোনা ভাইরাসের কারণে কিন্তু এবার ব্যাপারীর সংখ্যা অনেকটা কমে গেছে, পরিবহনের সংকট দেখা দেয়। এবার কিন্তু বাজারে খুব একটা ক্রেতা নাই বললেই চলে। আমরা অল্প কিছু ক্রেতা দেখেছি, কারণ বাজারে যেহেতু এখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না, সে কারণেই স্বাভাবিকভাবে ক্রেতাদের সংখ্যা অনেকটা কমে গেছে, বাইরের ব্যাপারীদের সংখ্যাও কিন্তু অনেকটাই কমে গেছে। এ কারণে কিছুটা বাজার ঢিল এবং বেচা কেনা কম, এমনটাই বলছেন বিক্রেতারা। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে আম বেচা কেনার খবর। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আমাদের সহকর্মী রকি জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ। আপনি জানেন গত 28শে মে কিন্তু নওগাঁয় আনুষ্ঠানিকভাবে আম নামানোর কার্যক্রমটা শুরু করেছিল বরেন্দ্র এলাকায়। এর পরবর্তীতে কিন্তু এই আড়তগুলোতে অনেকটাই ঢিলে ঢালা ভাবে কার্যক্রমটা চলছিল, আম বাজারে আসছিল। কিন্তু এই গত এক সপ্তাহে হঠাৎ করে এখন কিন্তু আম একটু বিপুল পরিসরে আমরা লক্ষ্য করছি। এখন এই মুহূর্তে গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত এই আমটা বাজারে আসছে। তবে গোপালভোগ আমের এবার কিন্তু এই যে ঘূর্ণিঝড় আমপান এবং পরবর্তীতে আরো 2 দফা ঝড় হয়েছিল, এই কারণে বিপুল পরিমাণ ঝরে পড়ে যায়। আর এর ফলে কিন্তু এই আমের একটা সংকট এখানে আমরা লক্ষ্য করছি। গেল বছর যে এই আমটা বিক্রি হয়েছিল 1700-1800 টাকা, এবছর এই আম কম থাকার কারণে কিন্তু প্রথম পর্যায়ে বেশ ভালো দাম পাচ্ছেন বাগান মালিকরা, এমন কথাই জানিয়েছে। এখন পর্যন্ত আমরা নওগাঁ সাপাহারের আড়তগুলোতে যে দরে আম বেচা কিনা চলছে তা যদি একটু বলি, ল্যাংড়া এটা বিক্রি হচ্ছে 1600 থেকে 1500 টাকা। গোপালভোগ জাতের যে আম, এই আমটা খুবই কম, এটা কিন্তু 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। এবং খিরসাপাত জাতের আম, এই আমের বাজার দর এখানে 2200 টাকা পর্যন্ত আমরা লক্ষ্য করছিলাম। তো আমরা বেশ বাগান মালিকদের সাথে কথা বলে যা জানতে পারছি, তারা কিন্তু বেশ খুশি। এই মুহূর্তে তাদের যেহেতু আম অনেকটা কম ছিল, এরকম একটা দর কিন্তু তারা আশা করছিল। গেল বছরের মতোই কিন্তু এবারও একটা ভালো দাম, বিশেষ করে এই জাতীয় আমের তারা পাচ্ছে, সুস্বাদু এই ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত। অন্যদিকে কিন্তু এবছর আম্রপলি জাতের আম এই এলাকায় বেশি উৎপাদন হয়ে থাকে। এই আমটা আরো কিছুদিন পরে আসবে। তবে দূরের ব্যাপারী কিন্তু এখনো পর্যন্ত এই আড়তগুলোতে আমরা লক্ষ্য করি নাই। তারা ব্যাপারীদের আমদানির উপর নির্ভর করে তারা কিন্তু এই বাজারগুলোতে তারা নেমে থাকে। তো সাপাহারের আড়তে আম যে পরিমাণ আসছে তাতে স্থানীয় চাহিদা পূরণ করছে। তবে দূরের পাইকার কিন্তু এখনো না আসার কারণে তারা কিন্তু একটা হতাশা ফিল করছে যে আগামীতে এরকম দাম থাকবে কিনা, এবং দূরের ব্যাপারী আসলে হয়তো সেই প্রত্যাশার জায়গাটা তাদের পূরণ হবে, এমন কথাই জানিয়েছে এখানকার বাগান মালিক এবং আম ব্যবসায়ীরা। তো সবুজ, এই ছিল আমার কাছে নওগাঁর সাপাহারের আম কেনাবেচার খবর। রাজশাহী ও নওগাঁর বাজারে আম বেচাকেনার খবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী সাইফুর রহমান রকি ও এমআর রকি। বরগুনায় ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীগুলোতে ঝড়ের চাপ বাড়ায় শনিবার রাত থেকেই জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়। বালুর বস্তা ও মাটি দিয়ে মেরামত করা হচ্ছে বাঁধ। এর আগে গত 2 দিনে বাঁধের ভাঙা অংশ দিয়ে ঝড়ের পানি ঢুকে তলিয়ে যায় ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ি। লবণ পানিতে বীজতলা নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
ঘূর্ণিঝড় আম্পানে বরগুনার পায়রা ও বিষখালী নদী পাড়ের 10 থেকে 12টি স্থানের প্রায় 15 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ঘরে পানি করছে, বিস্ফোরা পড়ছে গেছে। এখন পর্যন্ত পানি আটকানোর পর এখনো পানি টানতে আছে। অনেক অনেক পুষ্করিণীর মাছ নাই, তারপরে বাড়িঘর সম্পূর্ণ তলায় গেছে, অনেক মানুষ হাঁটতে পারতেছে না, গরু বছর নিয়ে মানুষ অনেক কষ্ট ভিতরে আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সমালোচনার মুখে কর্মী ছাঁটাইয়ের বক্তব্য থেকে সরে এলো বিজিএমইএ, বিকল্প কাজের আশ্বাস ব্যবসায়ীদের। নজর রাখছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। করোনা সংকটে আর্থিক ঝুঁকিতে সমবায় প্রতিষ্ঠান, ঋণের টাকা আটকে যাওয়ায় বাড়ছে সঞ্চয় ভাঙার চাপ, বেকার হওয়ার আশঙ্কা, আয়কর প্রত্যাহার দাবি। ফুটপাতে দেদারসে বিক্রি হচ্ছে নকল সুরক্ষা সামগ্রী। করোনা দুর্যোগেও চট্টগ্রামে তৎপর ওষুধ সিন্ডিকেট। 10,000 টাকার অক্সিজেন সিলিন্ডার মিলছে 3 গুণ বেশি দামে। এবং শুধু উৎপাদন নয়, শতভাগ বোরো ধান ঘরে তোলার রেকর্ডও এবার সুনামগঞ্জবাসীর। মহামারীতেও শ্রমিক পাওয়ায় সম্ভব হয়েছে বলছেন কৃষক, মিলেছে ভালো দামও। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।